হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘটনাটা শুরু হয় আমাদের বৈশাখ মাসে। 2023-এর বৈশাখ মাসে বাবা গাছে ওঠে। আমাদের বাড়িতে একটা বিশাল কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছে বাবা ওঠে বৈশাখ মাসে। জ্যৈষ্ঠ মাসে মোটামুটি ফলনটা ভালো হয়। তো বাবা উঠে কিছু কাঁঠাল, যে কাঁঠাল আমাদের সিজনের আগেই মোটামুটি সম্পূর্ণ হয়ে যায়, আশেপাশে পার্শ্ববর্তী যে আমাদের এলাকা, সেখানে তখনও ছোট ছোট কাঁঠালের মুচি বার হয়েছে। কিন্তু আমাদের কাছে কাঁঠাল এত তখন হয়ে গেছে, যার কারণে চুরি হওয়ার ভয়ে আমার বাবা বৈশাখ মাসের লাস্টের দিকেই কাঁঠাল গাছে ওঠে। কোনো কারণে বাবা পা পিছলে কাঁঠাল গাছ থেকে পড়ে যায়। জ্যৈষ্ঠ মাস বাদ যায়। বৈশাখ মাসের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসে বাবা পুরো বিছানায় শয্যাশায়ী হয়। আষাঢ় মাসের মাঝামাঝিতে বাবা মারা যায়। ঘটনাটা শুরু হয় ঠিক তারপর থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও একবার তোমাদের ওয়েলকাম জানালাম। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ঘটনাটা আমাদের যে বোন অপরাজিতা পাটায়, ওর বাড়ি হচ্ছে ডানকুনি। বোন বলে, দিদি ভাই, আমি শ্বশুর বাড়িতে ডানকুনিতে থাকি। অ্যাকচুয়ালি আমার বাবার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে পানিপারুল নামক একটি জায়গা আছে। যারা ওই দিক থেকে তোমরা ঘটনাটা শুনছো, অবশ্যই কমেন্টে জানিও যে এরকম নামের কোনো জায়গা তোমরা চেনো কি না। পানিপারুলে হচ্ছে তার বাবার বাড়ি। সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটা বাবার সাথে ঘটে বৈশাখ মাসে 2023-এ। আমাদের বোন অপরাজিতা ও বলে, দিদি, শ্বশুর বাড়িতে থাকতাম, শোনা মাত্রই ছুটে যেতে পারিনি, খুব মনটা কচকচ করে, কান্নাকাটি করি। তো আমার হাজবেন্ড আমাকে প্রায় 2 সপ্তাহ পর, কাজের মধ্যে টাইম হয়নি, 2 সপ্তাহ পর বলে 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 আমাকে নিয়ে যায়। দেখলাম বাবার অবস্থা খুব শোচনীয়, খুব খারাপ। বুঝতেও পারিনি যে কাঁঠাল গাছ থেকে পড়ে যাবার পর রাতের বেলা বাবা মাকে হামেশাই বলতো ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আর খুব চিৎকার করতো, বিকট একটা চিৎকার। আমার মা সবসময় বলতো, কে ঠেলে ফেলে দিয়েছে তোমাকে, কে ঠেলে ফেলেছে? দিনের বেলা কাঁঠাল গাছে উঠেছো 11টা, 11:30টার দিকে, দুপুরেও না, তোমায় কে ফেলে দিয়েছে? কিন্তু আমার বাবা 2 চোখ দিয়ে সমানে জল বেরিয়ে যেত। বাবা কিন্তু কোনো সময় ঠিক করে বলতোই না যে কে বাবাকে ফেলে দিয়েছে। খুব অল্প সময়, পুরোটা জানতেও পারলাম না, বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা গেলেন, বাড়িতে যাই আবার। আগে তো বাবাকে দেখতে গেছিলাম, বাবা চলে যাওয়ার পর গেলাম, মা একা হয়ে গেছেন। আমাদের ওখানে আশেপাশে আর কেউ থাকে না। আমার জ্যাঠা ছিলেন, জেঠিমা অনেক আগেই মারা গেছেন। আমার জ্যাঠা ওখান থেকে অনেক দূরে থাকেন, উনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, পশ্চিমবঙ্গের মধ্যে থাকে না। জ্যাঠা সেরকমভাবে জ্যাঠার সাথে যোগাযোগ ছিল না। জ্যাঠা মশাই কিন্তু আসেনি। আমি গেলাম, বাবার সৎ কাজ হলো। হওয়ার পর 13 দিন নিয়ম মাকে নিয়ে পালন করলাম, মানে মা পালন করেছে, মায়ের সাথে ছিলাম। 13 দিন পর যখন শ্বশুর বাড়ি, তো আমাকেও তো রিটার্ন ব্যাক করতে হবে ডানকুনি, কলকাতায় ফিরবো। মা আমাকে বললেন যে, অপরাজিতা, এখন কদিন তুই আমার কাছে থাক, মনটা, ঘরটা সবই ফাঁকা, বাবা চলে গেল। আমার বাবার কিন্তু খুব একটা বয়স ছিল না যাওয়ার মতো। মা আমাকে বলল, আমি মাকে না করতেও পারছি না, এদিকে মাকে বলতেও পারছি না যে হ্যাঁ আমি আছি বা থাকবো। কারণ এদিকে আমার স্বামী আমাকে বলছে, দেখো শ্বশুর বাড়িতেও তো আমার মা একা, মানে শাশুড়ি মায়ের কথা বলছে আমার স্বামী, তুমি যদি এখানে পড়ে থাকো তাহলে পরে ওইখানটা কে দেখবে? বাবার মৃত্যু ছিল, বাবার যাবার ছিল, বাবা চলে গেছেন। তো অনেক করে বোঝালাম, বোঝাতে ও বললো, ঠিক আছে তাহলে তুমি আরো 1 মাস থেকে একবারে যাও, আমি আর থাকতে পারবো না, আমি বাড়ির দিকে রওনা দিই। আমি বললাম ঠিক আছে, ওকে তো আটকাতে পারবো না, কারণ আমি রয়েছি, আবার ওকে আটকাবো, এটা তো কখনো হয় না। ও কিন্তু ওর মতো করে ও কলকাতা ব্যাক করে চলে আসে, আমি কিন্তু ওখানে থেকে যাই মায়ের কাছে।
ঠিক যখন 13 দিন কাজ হওয়ার পর 20-21 দিনের মাথায় হঠাৎ একদিন রাতের বেলা শুরু হলো প্রথম একটা আমাদের জীবনের সাথে কিছু ঘটনা। একদিন রাতের বেলা আমার মা ওঠে, উঠে এমনি বসে বাবার কথা ভাবছে, বাবার ফটোটা মা নিয়ে কান্না করছে। আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। মায়ের কান্নার শব্দ শুনে আমি উঠে বললাম, ও মা, কাঁদছো কেন মা? কেঁদো না। অনেক করে মাকে বললাম, মা কেঁদো না মা, কি হবে মা, বাবা তো চলে গেছেন, তুমি কাঁদছো কেন? বাবার যাওয়ার ছিল। দেখো, যতই আমরা বোঝাই না কেন যে বাবার যাওয়ার ছিল বা কারোর যাওয়ার ছিল, সে চলে গেছে, আমরা সবাই বুঝি, যেই মানুষটাকে বুঝাই সেই মানুষটাও বোঝে, কিন্তু তবুও স্মৃতিগুলো কি কখনো ভোলা যায়? কখনো তো ভোলা যায় না, স্মৃতিগুলো তো মনে পড়ে। তো মা সব সময়, যে তুমি বাবা মা ছিলেন, আমি তো বিয়ের পর তো শ্বশুরবাড়ি থাকতাম, তো বাবা আর মা দুজনে যেহেতু কত কথা কত রকম আমাকে নিয়ে প্ল্যানিং করেছিল। আমার বাবা সবসময় দেখতে চেয়েছিলেন যে আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হবে, তাকে নিয়ে উনি মানে বাজার দোকান করবেন, যেরকম বাবা বাজারে গেলে হাটে যেত, মার্কেটে যেত, সবাইকে দেখতো, তার নাতি নাতনিকে নিয়ে এসছে, তাদের সাথে বাবা খেলা করতো। তারা আবার বলতো, কিরে তোর মেয়ের কবে হবে, মানে হয় না, তখন বলতো, হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে হলে পারে, দেখবি আমার মেয়ের ফুটফুটে একটা রাজকন্যা তৈরি হবে, রাজকন্যা জন্ম হবে, দেখবি নিয়ে আসবো। সেই জিনিসটা তো আর হলো না, বাবা তো দেখে যেতে পারলেন না। বোনের সবে 2 বছর বিয়ে হয়েছে, তখনও বোনের বাচ্চা টাচ্চা হয়নি। অপরাজিতা বোন বলে, দিদি সেদিনকে মা বলল, জানিস তো, আমার মনে হচ্ছে তোর বাবা এসেছে। আমি মাকে বললাম, বাবা এসেছে কি বলছো? বলছে, হ্যাঁ আমার মনে হচ্ছে বাবা এসেছে। আমি তোর বাবার, যে একটা মানুষের শরীরে না একটা গন্ধ থাকে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট একটা গায়ের স্মেল থাকে। বাবা সব সময় না ওই তোমার চামেলির যে তেল আছে, সেই তেল বাবা মঙ্গলবার করে গায়ে মাখতেন। বাবা খুব নিষ্ঠাভাবে বজরংবলীকে পুজো করতেন, ওই গায়ে চামেলির তেল, মাথায় চামেলির তেল মেখে স্নান করতেন। আর বাবার গা দিয়ে না ওই চামেলির একটা তেলে খুব সুন্দর সুগন্ধি বেরোয়, ওরকম একটা সুগন্ধি বাবার গা দিয়ে কিন্তু হামেশা বেরোতো। শনিবার মঙ্গলবার করে ওই চামেলির তেল মাথায় গায়ে দিয়ে উনি স্নান করতেন, বজরংবলীর পুজো করতেন খুব নিষ্ঠাভাবে। তো ওরকম একটা গন্ধ মা পায় প্রথম রাত, যেদিন ঘটনাটা ঘটে, কাঁদে মা, আমি কিন্তু পাইনি। তারপর তারপর আরও 2-3 দিন যায়, মা আমাকে বলল, রাতের বেলা করে আমার না ঘুম হচ্ছে না, অপরাজিতা কি করব বলতো, একটু আমাকে ঘুমের ওষুধ এনে দিবি, ঘুম না হলে তো সারাদিন শরীর ভালো থাকে না। আমি মাকে বললাম, মা দেখো, সবে সবে বাবা চলে গেলেন, তুমি অনেক বাবার কথা চিন্তা করো, হয়তো তার জন্য তোমার ঘুম হচ্ছে না, ওরকম কোনো ব্যাপার না। তুমি ওষুধ খেও না, ঘুমের ওষুধ খাওয়া যদি আসক্ত হয়ে যাও, আমি তো থাকবো না, আমি তো চলে যাব শ্বশুর বাড়ি, তখন তো তুমি ওই ঘুমের ওষুধ খেয়েই থাকবে। তো অনেক করে মাকে বললাম, মা আমাকে বললো, না তুই ঘুমের ওষুধ কালকে আমাকে এনে দিবি। অপরাজিতা বোন বলে, দিদি মা ঘুমের ওষুধ খেত, অদ্ভুতভাবে যেই ডোজ খেত, মায়ের রাত্রে ওঠার কথা না। মা হয়তো খুব জোর 1 থেকে 2 ঘন্টা ঘুমাতো, রাতের বেলা উঠে না বসে থাকতো আর বাবার ফটো নিয়ে। খুব অদ্ভুতভাবে এই জিনিসটা প্রত্যেকদিন চলতে থাকে। একদিন এমন একটা জিনিস ঘটে গেল, যে জিনিসটার জন্য আমি সত্যি পুরো ভয় থমথমে হয়ে গেলাম। কারণ আমাকে আমাদের পাশের বাড়ির এক কাকিমা একদিন আমাকে বলল, অপরাজিতা শোন, কদিন আছিস, মায়ের সাথে থাক, মাটা একা হয়ে গেল, যতই হোক আমরা তো আছি, তাও নিজের মেয়ে তো তুই থাক। তখন আমি বললাম, আর বলো না, বাবার ফটো নিয়ে রাতের বেলা কান্নাকাটি করে, সব সময় বাবাকে মনে করে, এইসব বলতে। তখন ওই কাকিমা আমায় বলল, তোর বাবার ফটোটা ওরকমভাবে রাখিস না, হারালে সরিয়ে দিবি, যাতে তোর মা রাতের বেলা না ওই ফটোটাকে নিয়ে কান্নাকাটি করতে পারে, বা ফটোটাকে নিয়ে নাড়াচাড়া করলে তো মনে পড়বেই স্মৃতিগুলো, সরিয়ে দিবি। আমি সেই ফটোটা নিয়ে গিয়ে ওই কাকিমার বাড়িতে দিয়ে আসি। কাকিমার বাড়িতে দেখলে বলবে, ওনার ফটো এখানে কেন, সদ্য সদ্য মারা গেছে, বোঝো তো,
সব পরিবারে একটা প্রবলেম থাকে। কাকিমা কি করে, তার যে একটা ছোট্ট বাক্স আলমারি ছিল টিনের, অনেক পুরনো, দেখবে টিনের অনেক বাড়িতে না আলমারি, এই বাক্স থাকতো, আলমারি না ভুল বললাম, টিনের বাক্স। ওই টিনের বাক্সর মধ্যে কাকিমা ঢুকিয়ে রাখে আমার সামনে। অপরাজিতা বোন বলছে আমার সামনে। সেদিন রাতে হঠাৎ ওই একটাই ফটো বাবার ছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া করে মাকে নিয়ে শুয়ে পড়ি, মা ওষুধ খাই, কিন্তু আমি জানি মা হয়তো ঘুমাবে। মা দেখি রাত্রেবেলা প্রায় 3:45 আনুমানিক সময়, 45 কি 35 এরকম হবে, 34 এরকম, ঠিক মনে নেই, 10 মিনিট এদিক ওদিক হবে। হঠাৎ দেখছি মা কাঁদছে। আর মায়ের কান্নাটা না, যখন মা কাঁদতো, ওইটা না শুধু মায়ের কান্না না, ওর মধ্যে না যেন মনে হতো বাবা আসে মায়ের মধ্যে। বাবা তো মানে ওই কদিন ভুগেছে তো 2-1.5 মাস, বাবা কিন্তু রাতে কাঁদতো। মা বলতো তুমি কাঁদো কেন, বললো, বাবা বলতো যে আমাকেও ঠেলে ফেলে দিয়েছে, কে ফেলেছে সেটা বাবা বলতে পারলো না, বাবা কিন্তু চলে গেল। এবার মা না সবসময় দেখতাম কাঁদতো যখন রাতে, মারাত্মক ভয় লাগতো। মায়ের কান্নাটার মধ্যে না যেন বাবার গলা আমি অনুভব করতাম, যেন মা কাঁদছে কিন্তু মনে হতো যে বাবা মায়ের শরীরে আছে। কান্নাটার মধ্যে মায়ের একার গলা আমি পেতাম না, ওর মধ্যে আমি আমার বাবার গলাটা খুঁজে পেতাম। বিশ্বাস করবে কিনা জানি না দিদি ভাই, আমাকে বোন বলে, আমি এত ভয় পেতাম, তবুও ভাবতাম আমার বাবা মাই তো, আমার তো কোনো ক্ষতি করবে না। সেই দিনকে আমি জানি ফটো নেই, মা পাবে না, কাঁদবে না, মনকে অনেক বুঝাতাম, হয়তো বাবার ফটোটা নিয়ে রাতে মনে পড়ে, রাতেই তো মানুষের সবকিছু মনে পড়ে না, তো আমি এটাই ভাবতাম যে পাবে না, হয়তো কাঁদবে না। আরে সেই দিন রাতে মা আবার ওরকম কাঁদছে, আর মায়ের কান্নার মধ্যে আবার বাবার গলা, দুটো গলা আমি শুনতে পাচ্ছি। আমি না ঘেমে স্নান করে গেলাম, কি করে সম্ভব, চোখ খুলে দেখবো না তো, যে মা প্রত্যেক দিনের মতো বাবার ফটোটা বুকে জড়িয়ে নিয়ে মা হাউমাউ করে কাঁদছে, সাথে বাবারও গলা আসছে, কিন্তু এই গলাটা আমি 2-3 দিন ধরে পাচ্ছি। আমি যেটা মনে মনে ভাবছি, চোখ খুলছি না, আমার ভিতর থেকে একটা আতঙ্ক কাজ করছে, ভেতর থেকে একটা ভয় কাজ করছে। চোখ খুলবো, পাছে যদি আমি দেখি যে সেই ফটো মায়ের হাতে, কি হবে? আর আমি চোখ খুলে আমি সেটাই দেখলাম, যে সেই বাবার ফটো, যেই ফটো আমি আজকে সকালে কাকিমাকে দিয়েছি পাশের বাড়ির, টিনের বাক্সে বন্দি করা, সেই ফটো মায়ের কাছে কি করে এলো, কি করে? আমি উঠে শুধু তাকিয়ে রয়েছি। আর মায়ের একটা জিনিস দেখতাম, মা যখন নিজে কান্নাকাটি করতো না, তখন কিন্তু মায়ের মধ্যে থাকতো না, কারণ মা কাঁদতো জানি না কতটা, আমার মনে হয় বাবা মায়ের শরীরে এসে কাঁদতো। আমি অদ্ভুত ভাবে উঠে না মায়ের দিকে তাকিয়ে রয়েছি, আমি কোনো কথা বলছি না, কিচ্ছু না। কিছুক্ষণ পর মা উঠলো নিজে, ফটোটার সাথে নিয়ে, উঠে মা বাড়ির দরজাটা খুলে বেরিয়ে গেল। আমাদের বাড়ি থেকে খানিক হেঁটে গেলে পথ একটা বাঁশ বাগান পড়ে। আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, আমি ঘটনাটা শুনেছি এতটা লোমহর্ষক ভয়ের। বোন বলছে, দিদি ভাই, আমি ঘরে দাঁড়িয়ে তখনও ভাবছি আমি কি মায়ের পেছনে যাব, না আমি ঘরে থাকবো। আবার ভাবছি মা যদি কোনো ভুল কাজ করে বসে, মা তো এখন মায়ের মধ্যে নেই, কারণ ওই কান্নাটা শুনে তো বোঝা যাচ্ছে আমি কি করব। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবার পর আমি টুকটুক করে বাইরে বেরোলাম, মাকে অনুসরণ করে মায়ের পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম, আস্তে 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 আস্তে। আমি যা দেখলাম দিদিভাই, হয়তো কেউ বিশ্বাস করবে না দিদিভাই গো, আমি দেখেছি। বোনের সাথে যখন ফোনে কথা হয়, বোন আমাকে বলে, দিদিভাই বাঁশবাগানের ওখানে যখন মা বাবার ফটো নিয়ে যায়, আমি দেখলাম বাঁশবাগানের যে গোড়া থাকে না, ওই গোড়া দিয়ে তো প্রচুর বাঁশ ওঠে, ওইখানে আমি আড়াল দিয়ে বুঝতে পারছি না, কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার মা কারোর সাথে কথা বলছে, আবার হাসছে। কি বলছে আমি দূর থেকে বুঝতে পারছি না, আমার সাহস হচ্ছে না
যে আমি সামনে গিয়ে দাঁড়াবো, আমি কি দেখবো, ফটোটাই বা এলো কি করে। অনেকক্ষণ পর আমি ভাবলাম না, কি ব্যাপার, আমাকে জানতেই হবে। কিছুটা যখন হেঁটে আড়াল দিয়ে আমি দেখলাম, তখন দেখলাম যেটা আমি কোনো দিন ভুলবই না জীবনে, কোনো দিন কেউ বিশ্বাস না করলেও আমি জানি। আমি দেখছি আমার বাবা সাদা রঙের ধুতি আর একটা সাদা রঙের পায়জামা পরে বাবা দাঁড়িয়ে রয়েছে, যেন তার পোশাক থেকে একটা ধবধবে আলো বেরোচ্ছে। আমার মাকে হাতটা এরকম করে বাবা কিছু বলছে, মানে যেরকম আশীর্বাদ দেয় না, সেরকম হাতটা এরকম বাড়ানো, কিছু একটা বলছে। আমার মা খুব হাসছে, আবার আমার মাও হাতটা বাড়িয়ে, স্পর্শ করছে না, হাতটা বাড়িয়ে আমার মাও কিছু একটা বলছে। আমি অনেকটা দূর থেকে সব জিনিস কিন্তু লক্ষ্য করছি, সব জিনিস লক্ষ্য করছি। একটা সময় আমি জানি না কি হলো, হঠাৎ করে চারপাশটা যেন একটা ঝড়ের মতো হাওয়া, ঝড়ের বেগে একটা হাওয়া চারপাশ থেকে দিল। হঠাৎ করে দেখলাম আমার বাবা নেই ওখানে, পুরো হাওয়া দিয়ে আমার বাবা, আমি মানে ওখানে দাঁড়িয়ে দেখছি বাঁশ গাছগুলো এলো মেলো করে ঝাপটানি দিয়ে হাওয়া চলছে। আমার বাবার আত্মাটা ওই একটা সাদা ওড়নার মতো, যেরকম ধুতি পায়জামা পরে সাদা ওড়নার মতো আমার বাবা হু হু করে হাওয়া দিয়ে চলে গেল। কতগুলো কতগুলো বাঁশ গাছ থপ থপ করে ভেঙে গেল না শুয়ে পড়লো জানি না, মট মট করে শব্দ হচ্ছে। সারাটা রাত আমি ওই দেখছি দাঁড়িয়ে, আমার সারা শরীর থর 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 করে কাঁপছে, কারণ আমি যেটা দেখছি সেটা একটা সাধারণ মানুষ দেখার ক্ষমতা রাখে না। আমি আমার মাকে কিন্তু ওখানে পাইনি। আমি ছুটতে 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 বাড়িতে আসি, ভয়তে ভয়তে। বাড়িতে এসেও আমার মাকে আমি পাইনি। সারা রাত আমি বসে থাকি, ভোর হয় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর। ভোরের একটু আলো যখন ফোটে, সেই আলোতে আমি যখন জানলা দিয়ে দেখলাম পাখির শব্দ আর ভোরের আলো ফুটেছে, ছুটতে পাশের বাড়ির কাকিমাকে গিয়ে ডেকে সবটা বললাম। কাকিমা যখন তার বাক্সটা খুললো, তখন দেখলাম বাক্সর ভিতরেই বাবার ফটোটা রাখা আছে, কিন্তু আমার মা। সেই বাড়ির কাকিমার যে স্বামী ছিল কাকু, তার বড় ছেলে, সবাই আমার মুখের কথা শুনে ছুটে আসলো আমার সাথে আমাদের বাড়িতে। যখন আসলো তখন আমার মাকে দেখি ঘরে রীতিমতো ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে। আমাকে ওরা বলল তুই কালকেই বল জামাইকে এখান থেকে তোকে নিয়ে যেতে, বাবার চিন্তা অতি বেশি করছিস, যার কারণে তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি বলে বোঝাতেই পারলাম না যে আমি যেটা দেখেছি সেটা মাথা খারাপ না, আমি বাস্তব জিনিস দেখে এসেছি। আমার বাবার আত্মা উড়ে গেছে আকাশে, আমার বাবার আত্মা মুক্তি পেয়ে গেছে। কিন্তু সব থেকে বড় প্রমাণ রয়ে গেল, সেটা হচ্ছে আমার বাবা সেই দিনের পর থেকে না আমার কোনোদিন স্বপ্নে এসছে, না মায়ের কোনোদিন স্বপ্নে এসছে। আমার মা আমাকে পরের দিন বলে, যা তোর বাবার মুক্তি হয়ে গেছে, তুই এবার তোর শ্বশুর বাড়িতে সংসার করতে যা, আমি একা থাকতে পারবো। আমার মা আজও খুব ভালো মতো আছে একটা স্কুলে, আমার মা কাজ করে, আমার মা নিজে আনে নিজে খায়, যতটা পারি আমি সাহায্য করি। মাকে কাজ করতে লাগে না, তবুও মাকে বারণ করি না, কারণ মা বাড়িতে থাকলে হতে পারে অনেক রকম চিন্তা, যার কারণে আমাকে পাড়ারও সবাই, আমার শ্বশুর বাড়ির সবাই বলল, তোমার মা যদি কাজ করতে চায়, তোমার মা যেটা করে ভালো থাকতে চায়, তোমার মাকে সেটা করতে দাও, বারণ করো না। অপরাজিতা বোন আমাকে বলে, দিদি ভাই দুনিয়ার কেউ না বিশ্বাস করুক, বাবা মায়ের কথা আমি মিথ্যা কথা তো বলবো না, আমি নিজে দেখেছি। আমি জানি না আমার মায়ের কিছু মনে আছে কিনা, আমার মা আজও সেই জিনিসটা চেপে আছে কিনা। আমি মাকে এখনো অনেক সময় গেলে জিজ্ঞেস করি। আমার মা এখন সব পেরিয়ে কাটিয়ে একদম সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে গেছে। আমার মা হাসে আর বলে, অনেক কিছু জিনিস
চোখে দেখলেও সেটা চুপচাপ মেনে নিতে হয়, কানে শুনলেও মেনে নিতে হয়। অনেক জিনিস আছে যেগুলো আমরা মুখে প্রকাশ করতে পারি না, অনেক কিছু অনেক জায়গায় অনেক সময় না বললেই ভালো, নিজের মধ্যে রাখতে হয় মা। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? অপরাজিতা বোনের বাড়ি হচ্ছে ডানকুনি। আমি বোনের বাড়িতে যাব, এমনি যাব, ও কোনো প্রবলেমের জন্য না। কারণ বোনের সাথে আমার অনেক গল্প হয়েছে, বোন অনেক কথাও বলেছে। বোনের যে মানে হাজবেন্ড আছে তার সাথেও আমার কথা হয়েছে, তার শাশুড়ি মায়ের সাথেও কথা হয়েছে। ঘটনাটা যখন শেয়ার করছিল তারা পাশে ছিলেন। তো একদিন যাব অবশ্যই, আমি তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ভূত সত্যি চ্যানেলে আমাদের ভিডিও এসছে। আমি একটা কনসেপ্ট রেখেছিলাম তোমাদের সাথে, আমরা যেহেতু সবাই এক পরিবারের, তো একা একা করে অনেকের সাথে দেখা করা সম্ভব হয় না। যদি মনে হয় যে আমরা সবাই মিলে একটা জায়গায় ট্যুর প্ল্যান করব, ঘুরতে যাব, হ্যাঁ, তবে বলে রাখি ফিডব্যাক কিন্তু অনেক পেয়েছি, হোয়াটসঅ্যাপেও পেয়েছি, আর আমরা কিন্তু কমেন্টেও পেয়েছি। আমি জানি ঘটনাটা এখন একটা সপ্তাহ চলবে, কারণ আগামী রবিবার আবার ঘটনা আসবে, এর মধ্যে অনেকেই সহমত পোষণ করবে। আমি সবাইকে বলবো, আমার নাম্বার 9088336183, এই নাম্বারটা আমার কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকে। ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমরা একটা দিন আমাকে দাও, যে যেরকমভাবে, সবাই তো এক জায়গায় একদিন বলবে না, সবাই দিন ঠিক করো, তারপর সবার মতামত নিয়ে আমি একটা দিন ফিক্সড করব। তারপর আমরা সবাই মিলে কে কোথায় যেতে চাইছো, যেখানে ভোট বেশি পড়বে সেই জায়গায় আমরা যাব, ঠিক আছে? তারপরে নয় আবার এই ভোটটা বেশি পড়বে, আবার সেখানে যাওয়া হবে। তো আমরা মনে করছি বছরে একটা থেকে দুটো এরকমভাবে পরিবারের সাথে ঘুরতে যাব, আর কিছু না। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার বা এটা কোনো বিজনেস পারপাস না। অনেকেই যারা নেগেটিভ কমেন্ট করো, তারা হয়তো ভাববে যে কি ব্যাপার, আবার একটা নতুন টেকনিক বিজনেসের। আমি নিজের হাতে একটা টাকাও তোমাদের কাছ থেকে নেব না। আমরা শুধু একসাথে যাব, আমি আমার টাকায় যাব, তোমরা তোমাদের টাকায় যাবে। যাব শুধু একসাথে ঘুরবো, একসাথে খাবো, একসাথে গল্প করব, আমরা আড্ডা মারবো, সব কিছু যেটা একটা ফ্রেমে বন্দি হবে, সেটা আমাদের একটা ভিডিও আসবে আমাদের মেন চ্যানেলে, মানে এই বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে, যেটা আজীবন থাকবে ভিডিওটা। আর গ্রুপ ফটো সবাই যারা যারা যাবে সবাইকে গ্রুপ ফটো শেয়ার করে দেওয়া হবে, তোমরা সেই ফটোগুলো সযত্নে রেখে দেবে, এটা আমাদের মেমারিস। ওকে, তো চলো এবার আমরা কমেন্ট করি, আর কনসেপ্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আমি এই চ্যানেলেও বললাম, আমি জানি আমাদের এই চ্যানেলে প্রচুর বন্ধুরা হয়তো এখনো ওই ভিডিওটা দেখোনি, অবশ্যই দেখে নেবে, তাহলে খুব ভালো করে বুঝতেও পারবে। আর এই চ্যানেলেও আমি বলে দিলাম, তোমরাও যদি চাও, মানে আমরা তো সব একই পরিবারের, তো চ্যানেল হতে পারে 3টে, তো যদি মনে হয় যাবে, আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে, আমি কিন্তু মোটামুটি 4 জন পেয়ে গেছি আজকেই। ওকে, এই না যে আমাদের অনেক লোক দরকার, অনেক হলে তো ভালোই, এ না যে আমাদের অনেক হলেই যাব না। আমরা যদি 8-10 জন হই, যত বেশি গ্যাদারিং হবে তত বেশি এনজয়মেন্ট হবে। আমরা যদি 7 জন 6 জনও হই, আমরা সেরকম ভাবেই যাব, কারণ আমরা পরিবার, আমাদের ট্যুর তো না যে না অনেক কাউকে নিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সো কমেন্টগুলো পড়ি, চলো। তো চলো আমরা দেখি আমাদের প্রথম কমেন্ট কে করেছো। প্রথম কমেন্ট এসছে বং হিন্দু হেসেল, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, ঝুমা মিত্র, তারপর কমেন্ট করেছে ময়না দত্ত, আচ্ছা সন্তুর দুনিয়া, পার্থ দাস, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর আয়ন হালদার, সুনিতা চন্দ্র, আচ্ছা তারপর কমেন্ট করেছো সুদীপ রয়, অঙ্কিতা, সোনু কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো অমিত সরকার। ভাই ভাই তুমি এতদিন ছিলে কোথায়? দিদি ভাই কেমন আছো, ভালো আছো? তোমার গল্পটা শুনে খুব ভালো লাগলো। এতদিন কোথায় ছিলে অমিত ভাই? আমি ভুলিনি ভাই, মনে করে রেখেছি, কিন্তু গেলে কিন্তু কমেন্ট চাই, বলে দিলাম, তাহলে এক খুশি মারবো এখান থেকে। তুমি আমার ভাই না, দিদিকে এতদিন পর মনে পড়লো। আমি না ডিপিটা দেখে বুঝতে পেরেছি কতদিন পর অমিত ভাইকে দেখলাম। যাক ভাই, কেমন আছো জানিও। সুনিতা চন্দ্র, সোনিয়া মণ্ডল, আচ্ছা পিন্টু ঘোষ, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর প্রলয় নস্কর,
সুন্দর দিদিভাই, আচ্ছা ভাই। তারপরে আমাদের অ্যানি, রিয়া কমেন্ট করেছো। তারপরে শ্রাবণী হাজরা, ওয়েট করছিলে, হ্যাঁ একটু দেরি হয়ে যায় গো এডিটিং করতে। শুভঙ্কর ঘোড়ই, উমা ঘোষ, তারপর চৈতালি রয়, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, তারপর কমেন্ট করেছো মুকুল দাস, তারপর কৃষ্ণা মুখার্জি, ডালি দেবনাথ, তারপর হচ্ছে কিষাণু মান্না, নিতা বসু, তারপর কমেন্ট করেছো রুচিরা হালদার, মিম কমেন্ট করেছো বাংলাদেশ থেকে, রূপা দে, সন্তুর দুনিয়া, তারপরে কমেন্ট করেছো নীলিমা সিংহ, মনোজ ভট্টাচার্য, তারপর কমেন্ট করেছো শিলা চ্যাটার্জি, কৃষ্ণা ধারা, চৈতালি দিদিভাই, তারপরে রুবি, সুজাতা দাস দিদিভাই, পাপ্পু ভাই, তারপর রিয়া রয়, ঝুমা চ্যাটার্জি, সোহম মুখার্জি, তারপরে হচ্ছে গার্গী মজুমদার। তো প্রত্যেকের নাম আমি বলে দিলাম, ঘটনাটা এতটাই রাখলাম, বেশি বড় করলাম না। আর বলে রাখি, অ্যাকচুয়ালি ঘটনাটা এখন দেরি হচ্ছে দিতে, আর একদিন দিতে পারিনি। কেন বলো তো, বাড়িতে কুটুম এসছে, বুঝেছো, আত্মীয় স্বজন এসছে, রাতের বেলা শুতে শুতে 1টা 2টো বেজে। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার সাথে থাকুক। এখনের মতো আসি, টাটা, গুড নাইট, চলো।